আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কয়েকটি খবর বেশ গুরুত্ব সহকারে পত্রপত্রিকায় ছাপা হচ্ছে, আর সামাজিক মাধ্যমে তার চেয়ে গুরুত্ব সহকারে এগুলো নিয়ে বেশ পক্ষ এবং বিপক্ষে কথাবার্তা হচ্ছে। আপনারা জানেন যে সারা দুনিয়া ব্যাপী ইরাক এবং ইরান এবং আমেরিকা এই অঞ্চলে যে এখন যে কনফ্লিক্ট চলছে, এর কারণে সারা পৃথিবীতে জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর। ঠিক সেই জ্বালানির সংকট যখন তুঙ্গে, এমনকি ভারতে যখন জ্বালানি সংকট তুঙ্গে, ঠিক সেই সময়টাতে পাইপলাইনে ভারত থেকে আমাদের দেশে ডিজেল আসছে, ভারত আমাদেরকে ডিজেল দিচ্ছে। এই খবরটা প্রচারিত হচ্ছে। যারা ভারত বন্ধু তারা বলার চেষ্টা করছে, দেখো দেখো দেখো, একেই বলে বন্ধুত্ব। এই বিপদের সময় ভারত যদি তেল না দিত তাহলে তোমরা তেল পেতে কোথায়? আমাদের দেশে তো এখনো পর্যন্ত ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। সেই ডিজেল ভারত দিল, তাও পাইপলাইনের মাধ্যমে গড় 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 করে চলে গেল। আর এই যে পাইপলাইন, সেই পাইপলাইন তো যেন তেন নয়, ভারত সরকার তৈরি করেছিল এই পাইপলাইন, যার 85% টাকা এটা ভারত দিয়েছে, 15% টাকা বাংলাদেশ দিয়েছে। আমাদের দিনাজপুর পর্যন্ত এই পাইপলাইন টানা রয়েছে। তো সেই পাইপলাইন দিয়ে দিনাজপুর ডিপোতে আমাদের তেল আসছে। সবাই বলল যে তাহলে এই যে ভারত যে বিরোধিতা করেছো, ভারতকে গালাগালি করেছো, এখন ভারতের তেল ছাড়া চলো। এরপর আবার দেখলাম আরেকটি খবর যে মংলা বন্দরে সেই বিশাল একটা চালান আসছে, ভারতীয় চাল। সেটা খালাস হচ্ছে বস্তার পর বস্তা। কত 50 লাখ মেট্রিক টন না 50,000 মেট্রিক টন, আই ডোন্ট নো। কিন্তু এরকম কথাবার্তা হচ্ছে যে বিশাল চালান আসছে ভারত থেকে। গত 17 মাস ধরে ভারত বিরোধী যে আন্দোলন, এটা ছিল তুঙ্গে। আমাদের যে হাদি নিহত হলেন, তিনি বিখ্যাত ছিলেন ভারত বিরোধী বক্তব্যের জন্য। তার নামই হয়ে গেছিল কি একটা শব্দ দিয়ে, এরকম। এরপরে সে ইনকলাব জিন্দাবাদ, ভারতের দিল্লির আধিপত্যবাদ শেষ করো, এটা নিয়ে বিভিন্ন ইল্লু পিঙ্কুদের যে দল, তারা যে চিৎকার চেঁচামেচি করেছে, এবং তাদের অনুসারী যে সকল লোকজন রয়েছে, মানুষরূপী ভেড়ার দল রয়েছে, তারা শুধু বাবরি দুলিয়ে, মাথা দুলিয়ে, পাশা দুলিয়ে বলেছে ভারত নিপাত যাক, মোদি নিপাত যাক, দিল্লি নিপাত যাক। এখন এই সময়টিতে এসে যখন জনাব তারেক রহমান সরকারের সঙ্গে মোদি সরকারের পারস্পরিক বন্ধুত্ব শুরু হয়ে গেল, তখন তারা অনেকে মুসরামুসরি করছে, অনেকে গালাগাল করছে, অনেকে খিস্তি খেয়র করছে, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। এর মধ্যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তিনি মধ্যে কোন এক মন্ত্রীর সাথে বোধহয় দেখা করেছিলেন। তো মন্ত্রী বেশ পায়ের উপর পাতের, সম্ভবত সালাউদ্দিন সাহেবের সাথে দেখা করেছিলেন। তো সালাউদ্দিন সাহেবের সাথে দেখা করেছেন। সালাউদ্দিন সাহেব পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে মন্ত্রীকে বলছেন, মানে মন্ত্রী বলছেন রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে, যে সীমান্তে যেন আর কোনো বাজে বা জিনিস না শুনি। তখন সবাই বললেন যে হায় হায়, দেখো কি ক্ষমতা সালাউদ্দিন সাহেবের। আর ওখানে যে ছবিটি, সেখানে সালাউদ্দিন সাহেব পায়ের উপর পা তুলে ক্রস লেগ করে বসে আছেন, আর প্রণয় ভার্মা একদম কাছুমাছু হয়ে তার সামনে বসে আছেন। তখন বললেন যে দেখো তারেক রহমান সাহেবের ক্ষমতা কত দূর। কিন্তু এক সপ্তাহ যেয়ে সারতে পারেনি। এর মধ্যে এখন প্রণয় ভার্মা, মানে ভারতের রাষ্ট্রদূত, যেখানে যাচ্ছেন সেখানে একজন মন্ত্রী থাকুক, দুজন মন্ত্রী থাকুক, তারা গিয়ে প্রণয় ভার্মার সঙ্গে মাথা নিচু করে, তারপর শেষে তার সামনে কাছুমাছু করে তার ছাত্র হওয়ার জন্য যে প্রতিযোগিতা করছে, যে ছবিগুলো আমরা দেখছি, তা আওয়ামী লীগ জমানাতেও এত দেখিনি। এক সপ্তাহ কিন্তু সেই সালাউদ্দিন সাহেব যে ভাবসাব দেখালেন, সেই ভাবসাব আর থাকলো না। অন্যদিকে আপনি দেখেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেবের মতো পররাষ্ট্রমন্ত্রী, খলিলুর রহমান সাহেব এমনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি প্রণয় ভার্মার প্রোটোকল ধরেন, তার সঙ্গে তো বসতেই পারেন না। কিন্তু কয়েকটি ছবি আমরা দেখলাম তার সঙ্গে, খলিলুর রহমান সাহেবের সঙ্গে প্রণয় ভার্মা। সেই ছবিতে দেখলাম যে প্রণয় ভার্মা খলিলুর রহমান সাহেবকে জাস্ট লাইক ইয়াঙ্গার ব্রাদার, তাকে প্রেজ করছেন, পিঠ চাপলাচ্ছেন, বেঁচে থাকো বৎস, ভ্রাতা, ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।
তাহলে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অব্যাহত প্রচার, ভারত বিরোধী প্রচার, সেটার ফলাফল কী দাঁড়ালো বলেন তো? বরং আওয়ামী লীগের সময়টাতে যে ট্রানজিট সুবিধা ছিল, আওয়ামী লীগের সময়টাতে ভারতের বাজারে আমাদের যে শুল্কমুক্ত সুবিধা ছিল, ভারতের অনেকগুলো পোর্ট বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর, বিমানবন্দর আমরা ব্যবহার করতে পারতাম আমাদের আমদানিকৃত পণ্যের জন্য এবং রপ্তানিকৃত পণ্যের ট্রান্সশিপমেন্টের জন্য। সেই সুযোগটা গত 17 মাসে উঠে যাওয়ার কারণে গত 17 মাসে অন্তত 17,000 কোটি টাকা আমাদের লস হয়েছে। এটা দ্রুত, মানে এই চাল ডাল আটা ময়দার চাইতে এই সুযোগ সুবিধাটা দ্রুত ফিরিয়ে আনাটা আমাদের দেশ জাতির জন্য কল্যাণকর। তারেক রহমান সাহেবের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এটি কল্যাণকর। তো সেটা যখন আবার শুরু হবে, আবার যখন ভারতীয় ট্রেন বাংলাদেশে আসবে, বাংলাদেশের ট্রেন ভারতে যাবে, বুড়িগঙ্গা দিয়ে সেই ভারতের যে কলকাতা থেকে স্টিমার আসবে, আর ভারতের যে কার্গো প্লেনগুলো এয়ারপোর্টে আসবে, তখন এই যে আমাদের এখন যারা ইনকিলাব মঞ্চ আছেন, এখন যারা সংসদের বিরোধী দল আছেন, 11 দলীয় জোট আছেন, জামাত আছেন, এনসিপি আছেন, তারা তখন কি বলবেন? বা তারেক রহমান সাহেবই এই প্রশ্নগুলোর কীভাবে উত্তর দেবেন? কেননা তিনিও তো একটা সময় বলেছেন যে দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ। তো এখন এটা নিয়ে তো এখন সবাই টিটকারি করার চেষ্টা করছে। এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। নিষ্পত্তি হওয়া প্রয়োজন এই কারণে যে অতীতে আমরা যেভাবে আওয়ামী লীগের জমানাতে শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদেরকে যেভাবে অবাধে ভারতের দালাল, ভারতের তাবেদার, ভারতের মদতপুষ্ট, ভারতের দামি, বা আমি নিজেও আকার ইঙ্গিতে কয়েকবার লেন্দুব দর্জির যে কাহিনী, চরিত্র পত্রপত্রিকায় লিখেছি যে লেন্দুব দর্জি কীভাবে সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। এই কথাগুলো আকার ইঙ্গিতে মূলত শেখ হাসিনাকে ইঙ্গিত করার চেষ্টা করেছি যে শেখ হাসিনা হয়তো এইভাবে বাংলাদেশকে লেন্দুব দর্জির মতো ভারতের হাতে তুলে দেবেন। তো এখন বর্তমান প্রেক্ষাপটে যদি আমি কল্পনা করি, তাহলে এই যে আমাদের যে চিন্তা চেতনাগুলো, এগুলো একেবারে বালখিল্য। বালখিল্য এই কারণে যে ভারত যদি চাইতো, যেভাবে তারা কাশ্মীর দখল করে নিয়েছে, পাকিস্তানের কাছ থেকে তারা কাশ্মীর দখল করে নেয়নি। কী করেছে পাকিস্তান? কিছু করতে পারেনি। এতবার যুদ্ধ করার পর তো সেখানে একটা পশম ছিঁড়তে পারেনি। আচ্ছা, তো সেইভাবে তারা তো সেই পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে 52-53 সনেই কিন্তু ভারত আক্রমণ করতে পারত, কিন্তু তারা তো সেটা করেনি। কিংবা 1971 সনে তারা তো চোখ বুঝে জাস্ট বাংলাদেশকে তারা নিয়ে যেতে পারত, কিন্তু তারা তো সেটা নেয়নি। তো যেটা 1952 সনে করেনি, 54 সনে করেনি, 56তে করেনি, 58তে করেনি, 62তে করেনি, 70-এ করেনি, 71-এ করেনি, কিংবা 1975 সনের 15ই আগস্ট ভোরবেলা করেনি। করতে পারতো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারা এখানে সৈন্য সমাবেশ করবে, দে ক্যান ডু। কিংবা শেখ হাসিনার যখন পতন হলো আগস্ট মাসের 5 তারিখে, তখন তো ভারত ইচ্ছে করলে সৈন্য ডিপ্লয় করতে পারত। বলা হয়ে থাকে ভারতের সঙ্গে শেখ হাসিনার সরকারের একটা গোপন সামরিক চুক্তি ছিল, সেই চুক্তি শেখ হাসিনার প্রয়োজনে সেখানে সে সৈন্য সমাবেশ করবে। এটা সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু আমরা এইভাবে প্রচার করেছি যে হায় হায় আমাদের মিলিটারিকে শেষ করে দিল শেখ হাসিনা, ভারতের সাথে সেই গোপন সামরিক চুক্তি করেছে, এখন তো ইন্ডিয়ান আর্মি বাংলাদেশের ভিতর থেকে যাবে, সেনাবাহিনী যাবে, অস্ত্র যাবে, গোলাবারুদ যাবে, কামান যাবে, বিমান যাবে, আমরা কিছুই করতে পারবো না। এই কথা তো আমরা বলেছি সবাই। এখন এই কথাগুলো বলার জন্য কি আমাদের এই মুহূর্তে তওবা করা উচিত নয়? এগুলো তো প্রমাণিত হচ্ছে না। গত 17 মাসে যদি এ ধরনের কোনো চুক্তি থাকতো, আমরা তো সবাই মানে যাকে বলা হই হই রই রই করে মাথায় নিয়ে ঘুরতাম সেই কথাগুলো, সেই চুক্তির কপি নিয়ে। তো এই ধরনের কোনো চুক্তি তো অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করতে পারেনি, বা এই 1 মাস হলো এখনও আওয়ামী লীগ সরকারের যে কোনো দাসত্বমূলক চুক্তি ভারতের সাথে হয়েছে, সেটা সীমান্ত চুক্তি, পানি চুক্তি, বাণিজ্য চুক্তি, সামরিক চুক্তি, হোয়াট এভার মেবি, এটা হয়েছে এখনো পর্যন্ত তো বিএনপির পক্ষ থেকে একটা উস শব্দ করা হয় না, একটু শব্দ করা হয়নি। ইট মিনস শেখ হাসিনা রাইট ছিলেন। আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অন্যায়ভাবে বলেছি, এই জন্য আমাদের সবাইকে সরি বলতে হবে, অথবা জাতীয়ভাবে ন্যাশনালি আমাদেরকে তওবা করতে হবে। তওবা
আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। এই গেল এক। অথবা ঘটনা ঘটেছে কিন্তু যেই লাউ সেই কুদ, অর্থাৎ শেখ হাসিনা যে কাজ করতে বাধ্য হয়েছেন, ইউনূস সাহেব সেই কাজ করতে বাধ্য ছিলেন, আর তারেক রহমান সাহেবও সেই কাজ করতে বাধ্য হয়েছেন বা সেই কাজ করে চলেছেন। এই যদি হয়, তাহলে আমরা যারা বিভিন্ন সময় ভারত বিরোধিতার স্লোগান তুলি, বিভিন্ন কথাবার্তা বলি, আমাদেরকে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এটা হলো প্রথম। আর যদি আপনি একাডেমিক আলোচনা করেন, তাহলে আপনাকে অবশ্যই মানতে হবে যে ভারতের বন্ধুত্ব ছাড়া কোনো অবস্থাতেই বাংলাদেশের শান্তি সমৃদ্ধি সম্ভব নয়। ভারতের বৃহত্ততার কারণে, অর্থাৎ ভারতের বৃহত্ততা, বৃহৎ আকৃতি, বৃহৎ আয়তনের কারণ তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক পাওয়ার, তাদের স্ট্রং ডেমোক্রেসি, তাদের শক্তিশালী আমলাতন্ত্র এবং একই সঙ্গে তাদের যে গ্লোবাল কানেক্টিভিটি, সব মিলিয়ে মানে যেখানে আমেরিকা ভারতের সঙ্গে টেক্কা দিতে পারছে না, রাশিয়া পারছে না, চীন পারছে না, সেখানে আমরা বাংলাদেশে বসে একটু ইউটিউব করি আর সারাক্ষণ গুড়াকির্মির যন্ত্রণায়, মানে একদিকে ইউটিউব করে অন্যদিকে গুড়াকির্মির যন্ত্রণায় ঘুষুর করে করে সারাক্ষণ শুধু দিল্লিকে গালাগালি করি। এটা যে আমাদের পুরো পায়ুদেশ, পশ্চাৎ দেশ, এটা যে একেবারে ধ্বংস করে ফেলেছে গুড়াকির্মিতে, এটা আমাদের অনেকের কথায় যেভাবে ফুটে ওঠে, এটা আমরা নিজেরা বুঝতে না পারলেও যারা দর্শক তারা কিন্তু ঠিকই বুঝতে পারেন। তো সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের আসলে একটি সুসম্পর্ক স্থাপন করতে হবে সৌহার্দ্যের মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে এবং যতটা সম্ভব সমতার মাধ্যমে, একে অপরের সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রেখে। আগামীতে এখন যারা সরকার চালাচ্ছেন তারা ভালো চালান, আগামীতে যারা আসবে তারা আরও ভালো চালাবেন এবং এই নির্মম যে সত্যগুলো, সেই সত্যগুলো সরকার সাহসিকতার সঙ্গে তুলে ধরবেন আর অযথা ভারত বিরোধিতা থেকে পুরো দেশ জাতিকে রক্ষা করবেন সরকার এবং ভারতের সঙ্গে একটি সুন্দর সুসম্পর্ক স্থাপন হবে। এটাই হোক আগামী দিনের প্রার্থনা এবং কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।